প্রিয় দর্শক, বিস্তারিত খবরের শুরুতেই দেখে নেব আজকের 15টা তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। সোমবারই ফাইনাল, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর। বেঙ্গালুরুতে এসআইআর ধাক্কা, বাদ পড়তে চলেছে অর্ধেক ভোটার রি। কি যুক্তি দিল কমিশন? ইউপিআই পেমেন্টে বসানো যাবে চার্জ, বিল পাস লোকসভায়। রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির জন্য গোটা দক্ষিণবঙ্গে রয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গেও সপ্তাহান্তে বাড়বে বৃষ্টির প্রকোপ। মমতার সঙ্গ ছাড়ছেন রাজীব কুমার। বৈঠকে কাকলি পাশে বসে আলাদা করে কথা, ছবি পোস্ট করলেন এনসিপিআই সাংসদ। তামিলনাড়ুতে চাকরি দেওয়ার নামে যুবতীকে বাংলাদেশে পাচার, ফোনের সূত্র ধরে তদন্তে কলকাতা পুলিশ। শীঘ্রই খুলে যাবে পোর্টাল, কবে থেকে আবেদন? বেকারদের যুবশক্তি প্রকল্প নিয়ে নয়া আপডেট। মাসের শেষে ছুটির ধামাকা, আগস্টে সরকারি কর্মীদের পুয়া 12, রইল হলিডে লিস্ট। মুখ্যমন্ত্রী নয়, প্রধানমন্ত্রী বৈঠকে গেলেন আবু তাহের খলিলুর ইউসুফ, জমা দিলেন বিশেষ কাগজ। বিদেশেই যাবেন, মামলা ফেরানোর পর আবারও সুপ্রিম কোর্টে গেলেন অভিষেক। অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী। শুভেন্দু এখন কেমন আছেন মহাগুরু? মায়ের সান্ত্বনাতেও হলো না কাজ, স্মার্টফোনের আবদার না মেটায় চরম সিদ্ধান্ত কিশোরের। হাতিয়ার কয়েকটা দিন মাত্র, ইকেওয়াইসি না করলে প্রায় 3 গুণ দামে কিনতে হবে গ্যাস। সাংকেতিক ভাষায় পার্থ সম্রাট টুলুর আর্থিক লেনদেনের হিসাব রহস্যভেদে বিশেষজ্ঞ আইপিএস। বিধানসভায় তাকে বলতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ, আজ হাইকোর্টে কুণাল ঘোষ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবর নিয়ে। আগস্টে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 17 আগস্টে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তারপর থেকেই প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা ঢুকবে বলে জানিয়েছেন তিনি। তবে 10ই আগস্ট অন্নপূর্ণা যোজনা নিয়ে আরও একটি বড় ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে এমনটাই জানান মুখ্যমন্ত্রী। সোমবার বড় ঘোষণা শুভেন্দুর। শুভেন্দু অধিকারী বলেন, 17 আগস্ট থেকে অ্যাকাউন্টে যাবে সরকারি টাকা, নিয়ম মেনে টাকা দেওয়া হবে। 10 জুলাই পর্যন্ত আবেদনকারী যোগ্যদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কারা যোগ্য সেই তালিকায় প্রকাশ করা হবে 10ই আগস্ট সোমবার। মুখ্যমন্ত্রী বলেন, কারা বিবেচিত হবে শর্তগুলি সম্পূর্ণ বলে দেওয়া হবে। নবান্নে সাংবাদিক বৈঠক করে বিস্তারিত রিপোর্ট দেবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনা নিয়ে আর কি বললেন? উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনায় কত আবেদন হয়েছে, কত ভেরিফিকেশন হয়েছে সেই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, জুন মাস থেকে 31শে জুলাই পর্যন্ত অফলাইন অনলাইনে আবেদন নেওয়া হয়েছে। অফলাইনে যাদের আবেদন নেওয়া হয়েছে তাদের ফর্ম পোর্টালে আপলোড করার কাজ চলছে। ভেরিফিকেশন করা হয়েছে। নবান্ন থেকে 28 লক্ষ মানুষকে টাকা দিয়েছিলাম। নেতাজি ইন্ডোর থেকে 1,19,00,000 মানুষকে দিয়েছিলাম। তারপরেও আমরা আবেদন নিয়েছি 31 জুলাই পর্যন্ত। মোট আবেদন করেছেন 2,16,00,000। এদিন লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে তুলেও তৃণমূলকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। এসআইআর শুরু হতেই চিন্তায় পড়েছে কর্ণাটক রাজ্যে তথা দেশের তথ্য প্রযুক্তি হাব বেঙ্গালুরুতে। এসআইআর এ নাম বাদ যাচ্ছে অর্ধেকের বেশি ভোটারের। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন প্রক্রিয়া শুরু হতেই উঠে এলো এই চিত্র। কেন বেঙ্গালুরু অর্ধেক শহরে ভোটারদের নাম বাদ পড়ছে? দেশ জুড়েই চলছে ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন। বিহার থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, গোয়া সহ একাধিক রাজ্যে এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবার কর্ণাটকে শুরু হয়েছে এসআইআর এর কাজ। 2028 সালে রাজ্যে পরবর্তী বিধানসভা নির্বাচন, তার আগেই এসআইআর হচ্ছে। আর সেখানে দেখা গেল বেঙ্গালুরু অর্ধেক ভোটারের নাম বাদ পড়েছে এসআইআর এ। নির্বাচন কমিশন সূত্রে খবর, যাদের নাম বাদ পড়েছে তারা এনুমারেশনের সময় হয় অনুপস্থিত ছিলেন বা স্থানান্তরিত হয়েছেন, কিংবা তাদের নাম অন্যত্র ভোটার তালিকায় রয়েছে। এছাড়া মৃত ও অবৈধ ভোটারদের নামও বাদ দেওয়া হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকদের প্রকাশিত তথ্য অনুযায়ী বেঙ্গালুরু শহরতলিতে 40.21 লক্ষ ভোটার রয়েছে। এদের মধ্যে 55.39% এনুমারেশন ফর্ম ডিজিটাইজড হয়েছে। বাকি 44.61% অর্থাৎ 17.93 লক্ষ ভোটারের নাম অসংগৃহীত হিসাবে চিহ্নিত করা হয়েছে। বৃহৎ বেঙ্গালুরু মহানগর এলাকায় এই সংখ্যা আরও বেশি। বেঙ্গালুরু দক্ষিণে সবথেকে বেশি ভোটারের বাস। এদের মোট সংখ্যার মধ্যে 51.18% অর্থাৎ 10.97 লাখ ভোটারের নাম অসংগৃহীত হিসাবে চিহ্নিত হয়েছে। বেঙ্গালুরু সেন্ট্রালে এই সংখ্যাটা 9.04 লাখ এবং উত্তরে 10.95 লাখ ভোটার। সব মিলিয়ে বেঙ্গালুরু শহরতলিতে মোট 48.9 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে খসড়া তালিকায়। তবে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে এএসডিডিও
ক্যাটাগরিতে চিহ্নিত হওয়া মানেই তাদের নাম যে ডিলিট হয়ে যাবে তা নয়। যারা অনুপস্থিত, স্থানান্তরিত, ডুপ্লিকেট, মৃত হিসাবে চিহ্নিত হয়েছেন তারা ভোটার তালিকায় সংশোধনের সুযোগ পাবেন। 8 আগস্টের মধ্যে বিএলও এবং ইআরওর কাছে আবেদন করলে তারা যাচাই করে ভুল এএসডিডিও ফিরিয়ে নিতে পারে। কর্ণাটক রাজ্যে মোট 5.54 কোটি ভোটার রয়েছে। 100% এনুমারেশন ফর্মে বিলি করে দেওয়া হয়েছে বিএলওদের। এর মধ্যে 99.99% ডিজিটাইজড হয়ে গেছে। রাজ্যে মোট ভোটারের অনুপাতে 19.93% অর্থাৎ 1.1 কোটি ভোটারের নাম এএসডিডিও হিসাবে চিহ্নিত। কর্ণাটকের ভোটার তালিকার মধ্যে 66.43 লক্ষ ভোটার স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছে। মৃত ভোটারের সংখ্যা 16.32 লক্ষ। 16.12 লক্ষ ভোটারের খোঁজ পাওয়া যায়নি। 6.93 লক্ষ ভোটারের নাম অন্যত্র রয়েছে। নোটবন্দির পর দেশ জুড়ে ক্রমশ জনপ্রিয় হয়েছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। সবজি বাজার থেকে শুরু করে ফোনের বিল, যে কোনো লেনদেন মুহূর্তের মধ্যে সেরে ফেলতে পারেন গ্রাহকরা। ইউপিআই এর এই লেনদেনের জন্য আলাদা করে কোনো চার্জ নেই, ফ্রিতেই পেমেন্ট করা যায়। এবার সেই ইউপিআই নিয়ে একটি বিল পাশ হলো লোকসভায়। এই বিল অনুসারে ব্যাংক ও অন্যান্য ইউপিআই পরিষেবা প্রদানকারী সংস্থা চার্জ বসাতে পারবে। বর্তমানে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে গ্রাহক বা ব্যবসায়ীর কাছ থেকে কোনো এমডিআর নেওয়া হয় না। এই বিলে সংশোধন আনার জন্য কেন্দ্র চাইলে নির্দিষ্ট ধরনের ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে চার্জ বসানোর অনুমতি দিতে পারবে। সরকারের দাবি ডিজিটাল পেমেন্টের পরিকাঠামোকে আরও টেকসই করতে এই সংশোধন আনা হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি পেশ করেন। সরকার জানিয়েছে ভবিষ্যতে কোনো ধরনের লেনদেনের ক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে, কত হারে হবে এবং কবে থেকে কার্যকর হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে আপাতত ইউপিআই লেনদেনে কোনো পরিবর্তন হচ্ছে না। জানা গেছে এমডিআর নিয়ে দীর্ঘদিন ধরে সরকারের উপর চাপ তৈরি হচ্ছিল। পেমেন্ট ইন্ডাস্ট্রি তথা পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি এই রেট চালু করার দাবি জানাচ্ছিল, কিন্তু 2007 সালের আইন অনুসারে ব্যাংক ও পেমেন্ট সিস্টেম কোনো চার্জ বসাতে পারত না। রবিবার পর্যন্ত বৃষ্টির হলুদ সতর্কতা জারি রাজ্যে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। মৌসুমী অক্ষরেখা ফিরোজপুর, লোহতক, লখনৌ, জামশেদপুর, হরে কাথি উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত দক্ষিণ থেকে ঝুঁকছে, যা আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশে জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে সব জেলাতেই। শুক্রবার কিছু জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে বেশিরভাগ জেলাতে। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। আজ শুক্রবার 7 জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া এবং পুরুলিয়াতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবারে ভারী বৃষ্টির সতর্কতা নেই, তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই। রবিবার ভারী বৃষ্টি হলুদ সতর্কতা রয়েছে 2 জেলায়। বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বাকি জেলাগুলোতে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কমবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে সব জেলাতে। অতি ভারী বৃষ্টির সতর্কতা আর নেই, হলুদ সতর্কতা রয়েছে ভারী বৃষ্টির। রবিবার বাড়তে পারে বৃষ্টির পরিমাণ, সোমবার থেকে কমবে বৃষ্টি। আজ শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা বাতাস বইতে পারে। আজ শুক্রবার নির্দিষ্টভাবে ভারী বৃষ্টির সতর্কতা নেই। শনিবারে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা বাতাস বইতে পারে। জলপাইগুড়ি, কোচবিহার এবং কালিম্পং জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে 2-1 জায়গায়। রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। মালদহ এবং 2 দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। সোমবার থেকে বুধবার কোনো সতর্কতা থাকবে না। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। কলকাতায় মেঘলা আকাশ, দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে আবহাওয়া দফতরের। শনি ও রবিবার বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা জারি আবহাওয়া দফতরের। তবে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে, তবে ড্রাই ওয়েদার হওয়ার সম্ভাবনা কম। শুক্রবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস বা স্বাভাবিকের তাপমাত্রা থেকে 0.3 ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 3.4 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 90 থেকে 99%। আগামী 24 ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে 26 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে 1.3 মিলিমিটার। দুদিন আগে এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করেছেন কালীঘাট তৃণমূলের আরও 2 সাংসদ। যদিও তারা কারা, পুরুষ না মহিলা, সে বিষয়ে কিছুই জানাতে চাননি তিনি। কিন্তু তখনও যে দুটি নাম হাওয়ায় ভাসছিল তাতে ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ রাজীব কুমারের নাম। এবার তা নিয়ে জল্পনা শুরু হলো। গত বুধবারের একটি বৈঠকের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনা, এবার কি দিদির হাত ছাড়তে চলেছেন রাজীবও? 26-এ নির্বাচনী ফলাফল প্রকাশের পর থেকে দেখা মেলেনি তার। তবে সব জল্পনায় জল ঢেলে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার তথা বর্তমানে কালীঘাট শিবিরের রাজ্যসভার সাংসদ রাজীব কুমারকে দেখা গিয়েছিল মমতার সঙ্গে। তারপরে মনে হয় দিন 15 কাটেনি, রাজীব কুমারকে দিল্লির এক বৈঠকে দেখা গেল ঠিক কাকলি ঘোষ দস্তিদারের পাশে। সূত্রের খবর, সেই বৈঠকের পাশাপাশি রাজীব কাকলির নিজেদের মধ্যে এদিন হয় বৈঠক। মূলত রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করতে বাংলার সংসদের বৈঠকে ডেকেছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাতিল। কেন্দ্রীয় মন্ত্রীর ডাকা সেই বৈঠকে গতকাল সংসদ চত্বরে বিজেপি এবং এনসিপিআই সাংসদদের পাশাপাশি তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব কুমার এবং লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল। রাজ্য সরকারের তরফে উপস্থিত ছিলেন পূর্তমন্ত্রী অজয় পোদ্দার। সূত্রের খবর, সেখানে এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে আলাদা করে কথা বলতে দেখা যায় রাজীবকে। কাকলি নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে পাশাপাশি দেখা গিয়েছে রাজীবকে। তবে সংসদ লিখেছেন, ঘরে ঘরে পাইপলাইনে জল পৌঁছানো কাজ সম্পূর্ণ করার দাবিতেই ছিল বৈঠক। বৈঠকের পরই রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন রাজীব। সূত্রের দাবি, বৈঠক শেষে এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে তার আলাদা করে কথা বলতে দেখা যায়। রাজীব কাকলির আলাদা করে কথা বলা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেন্দ্র এবং রাজ্যে উন্নয়নের কাজ করছেন তাতে সবাই সামিল হওয়ার চেষ্টা করছে, সচেষ্ট হতে চাইছে। কিন্তু সময়টা বড় অদ্ভুত। এর আগে এই রাজ্যের কোনো তৃণমূল কংগ্রেসের নেতার, সংসদ বিধায়কের মনে হয়নি কেন্দ্রের কাছে যাওয়া উচিত বা তাদের কাছে কাজে সচেষ্ট হওয়া উচিত। রাজ্যে যখনই বিজেপি ক্ষমতায় এলো তখনই এই রাজ্যের তৃণমূলের নেতারা পৌঁছে যাচ্ছেন দিল্লিতে, চলে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। তামিলনাড়ুতে চাকরি দেওয়ার নাম করে এক যুবতীকে বাংলাদেশে পাচারের অভিযোগ। সেই দেশে ওই যুবতীর উপর প্রচণ্ড অত্যাচার চালায় দুষ্কৃতীরা। শেষ পর্যন্ত যুবতী কোনো মতে পালিয়ে যেতে সক্ষম হন। শেষ পর্যন্ত উদ্ধার করে বাংলাদেশের গোপালগঞ্জে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেখান থেকে কলকাতায় তার ভাইয়ের কাছে যুবতী ফোন করার পরে বিষয়টি সামনে আসে। এই ব্যাপারে ওই যুবক তার দিদিকে অপহরণ করা হয়েছে বলে উত্তর কলকাতার শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অপহরণ ও মানব পাচারের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগকারী যুবক আসলে উত্তর 24 পরগনার সন্দেশখালীর বাসিন্দা। এখন তিনি কলকাতার গালিব স্ট্রিটে থাকেন। তার দিদি সন্দেশখালীতে বিয়ে হয়েছে। কয়েক বছর আগে তার দিদি শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গালিব স্ট্রিটে চলে আসেন। বিভিন্ন জায়গায় কাল খুঁজতে থাকেন। তখনই তার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তির পরিচয় হয়। সে যুবতীকে তামিলনাড়ুতে মোটা বেতনের চাকরির টোপ দেয়। তিনি চাকরির আশায় গত 1 জুলাই বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে আর যুবতীর সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবার। এর মধ্যে গত 18 জুলাই দুপুরে বাংলাদেশের লামিয়া আক্তার নামে একজনের মোবাইল থেকে যুবতীর ভাইয়ের কাছে ফোন আসে। ওই যুবক পুলিশকে জানিয়েছেন, তিনি ওপার থেকে দিদির গলায় শুনতে পান। দিদি তাকে জানান, তামিলনাড়ু বদলে অপহরণ করে চোরাপথে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়। সেখানে তার উপর অত্যাচার চালায় অপহরণকারীদের চক্র। তিনি কোনো মতে তাদের হাত থেকে পালিয়ে যান। আহত অবস্থায় তাকে বাংলাদেশে গোপালগঞ্জে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে বেডে শুয়ে তিনি লামিয়া নামে একজনের মোবাইল থেকে ফোন করেন। তার সঙ্গে ভাইয়ের 3 মিনিট 53 সেকেন্ড কথা হয়। কিন্তু এরপর থেকে পরিবার আর ওই ফোনে যোগাযোগ করতে পারেননি। প্রথমে পরিবারের পক্ষে সন্দেশখালী থানায় মিসিং ডায়েরি করা হয়।
এরপরও যুবতীর সন্ধান না পেলায় পরিবারের লোকেরা শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরুর পর পুলিশ বিদেশ মন্ত্রকের মাধ্যমে বাংলাদেশের পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। ওই মোবাইল নম্বরের সূত্র ধরে বাংলাদেশের পুলিশকে লামিয়া আক্তারের সন্ধান চালানোর ব্যাপারে বলা হবে। লামিয়ার মাধ্যমে ওই যুবতীর সন্ধান মিলতে পারে। এছাড়া যুবতীর নাম ও ছবি বাংলাদেশে পাঠিয়ে গোপালগঞ্জের হাসপাতালে তার খোঁজ নিতে বলা হয়েছে। সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ও কয়েকটি মোবাইল নম্বরের সূত্র ধরে অপহরণকারী ও নারী পাচারকারী চক্রের সন্ধান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে আগস্ট মাস পড়ে গিয়েছে। বেকারদের যুবশক্তি নিয়ে বর্তমানে চর্চা তুঙ্গে পৌঁছেছে। এর মধ্যে বড় খবর সামনে। সূত্রের খবর, সব ঠিক থাকলে পুজোর আগেই খুলে যাচ্ছে বেকার ভাতার পোর্টাল। রাজ্য বাজেটেও জানানো হয়েছে পুজোর মাসেই চালু হবে যুবসাথী। জানিয়ে রাখি, যুবসাথী ভরসাকারী স্নাতক বেকাররা মাসে ৩,০০০ এবং যারা ন্যূনতম মাধ্যমিক পাস কিন্তু স্নাতক নন তারা পাবেন ২,০০০ টাকা। অর্থাৎ কর্মহীন গ্রাজুয়েটরা মাসে ৩,০০০ টাকা আর নন গ্রাজুয়েটরা পাবেন ২,০০০ টাকা। শোনা যাচ্ছে প্রকল্পের জন্য যোগ্যতা মান বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা করে খতিয়ে দেখা হবে। সবটা হবু যুব কল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে। সম্প্রতি এই প্রকল্প বিষয়ে যুব কল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খা বলেন, বেকারদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত পাশে থাকবে রাজ্য। যুব শক্তিতে ২ ও ৩,০০০ টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে বয়স হতে হবে ২১ থেকে ৪০-এর মধ্যে। যুব শক্তিতে আবেদনের জন্য আবেদনকারীর ছবি, ভোটার কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র, অরিজিনাল ও প্রফেশনাল ডিগ্রি সার্টিফিকেট প্রয়োজন হতে পারে। যদিও এই বিষয়ে এখনও সরকারি আপডেট সামনে আসেনি। এখনও আবেদন প্রক্রিয়া শুরু হতে কয়েক সপ্তাহ হাতে রয়েছে বলে মনে করা হচ্ছে। আগস্টের শেষে লম্বা ছুটি, একটানা বন্ধ থাকবে সরকারি অফিস, স্কুল, কলেজ। ফলে ২-৩ দিনের ছুটিতে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে ঘুরে আসতে পারেন রাজ্য সরকারি কর্মী থেকে শুরু করে স্কুল ও কলেজ পড়ুয়ারা। গোটা আগস্ট মাস জুড়ে এমনিতেই বেশ কিছু ছুটি রয়েছে। আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যে সব সরকারি অফিস, স্কুল, কলেজ বন্ধ থাকবে। এরপর মাসের শেষে একটানা ছুটি রয়েছে। এবছর ১৫ আগস্ট শনিবার পড়েছে। এমনিতে শনিবার সরকারি দপ্তরে সাধারণত ছুটি থাকলেও সরকারি ও সরকার পোষিত স্কুল, কলেজ অর্ধ দিবস খোলা থাকে। তবে স্বাধীনতা দিবসে রাজ্যে সব সরকারি অফিস, স্কুল, কলেজ বন্ধ থাকবে। রাজ্য সরকারের ছুটি তালিকা থেকে এই কথা জানা গিয়েছে। এরপর আগামী ২৬শে আগস্ট বুধবার ফতে দোয়াজ দাহাম রয়েছে। সেদিন রাজ্যে সরকারি অফিস বন্ধ থাকবে, সেই সঙ্গে বিদ্যালয়গুলোতে ছুটি থাকবে। আর একদিন পরেই আবার রয়েছে রাখির ছুটি। আগামী ২৮শে আগস্ট শুক্রবার রাখি বন্ধন উপলক্ষে রাজ্যে সব সরকারি অফিস, স্কুল ও কলেজ বন্ধ থাকবে। মাঝে শনিবার শেষে রবিবার সাপ্তাহিক ছুটি। এমনিতে শনিবার বহু সরকারি দফতর বন্ধ থাকে। সেক্ষেত্রে সেই সব অফিসে কর্মরত কর্মীরা শুক্র, শনি, রবি পরপর ৩ দিন ছুটি পাবেন। যাদের শনিবার অফিস যেতে হয় তারা সেদিন লিভ নিলে একটা ৩ দিন ছুটি পেয়ে যাবেন। অন্যদিকে সরকারি ও সরকার পোষিত স্কুল, কলেজ শনিবার অর্ধ দিবস খোলা থাকে। সেক্ষেত্রে সেদিন ছুটি নিয়ে নিলে তারাও একটানা ৩ দিনের ছুটি পেয়ে যাবেন। আগস্ট মাসে স্বাধীনতা দিবস, রাখি সহ একাধিক উৎসব উপলক্ষে সরকারি কর্মী ও স্কুল, কলেজ পড়ুয়াদের বেশ কিছু ছুটি রয়েছে। মাসের শেষে একটানা লম্বা ছুটির সুযোগ রয়েছে তাদের কাছে। ঠিকভাবে প্ল্যান করলে সেই সময়টায় কাছে পিঠে কোনো জায়গা ঘুরে আসতেই পারেন তারা। প্রাতরাশ বৈঠকে ডেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে যোগ দিলেন এনসিপিআই এর ৩ মুসলিম সাংসদ আবু তাহের খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। এনসিপিআই এর সকল সাংসদদেরই আমন্ত্রণ জানানো হয়েছিল এই বৈঠকে। সংশয় ছিল এই ৩ মুসলিম সাংসদকে নিয়েই, তবে তারা সমস্ত জল্পনা উড়িয়ে প্রধানমন্ত্রী মোদীর ডাকা বৈঠকে যোগ দিলেন। এনসিপিআই এর ভবিতব্য এখনো অনিশ্চিত। জল্পনা শোনা যাচ্ছে যে বিজেপির সঙ্গে মিশিয়ে দেওয়া হতে পারে এনসিপিআইকে। তবে এই প্রস্তাবে বেঁকে বসেছেন এনসিপিআই এর ৩ মুসলিম সাংসদ আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। জানিয়েছেন যে তারা এনসিপিআইতে আছেন, এনডিএতে নয়। সংসদে বিজেপির পাশে বসা নিয়ে আপত্তি জানিয়েছেন তারা। এই আবহে গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন এই ৩ সাংসদ। এরপর প্রধানমন্ত্রী মোদী প্রাতরাশ বৈঠকে এনসিপিআই ও শিবসেনা সাংসদদের ডাক। এই ৩ সাংসদের যাওয়ার কথা প্রথমে না থাকলেও পরে ৩ মুসলিম সাংসদই যোগ দেন বৈঠকে। জানা গিয়েছে প্রধানমন্ত্রী প্রাতরাশ বৈঠকে যোগ দিয়ে আলাদা করে নিজেদের দাবি দাওয়া নিয়ে কাগজপত্র জমা দিয়েছেন মুর্শিদাবাদের ৩ এনসিপিআই সাংসদ। স্বরাষ্ট্রমন্ত্রীর পর মুখ্যমন্ত্রী মোদীকেও মসজিদের মাইক খোলা এবং এসআইআর এর নাম বাদ যাওয়া দ্রুতদের শুনানির আর্জি জানিয়ে এসেছেন তারা। এছাড়া কৃষ্ণনগর থেকে মুর্শিদাবাদে নতুন রেললাইন তৈরির আবেদন জানিয়ে কাগজ জমা দিয়েছেন। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দুপুর ২টায় বৈঠক ছিল আবু তাহের, খলিলুর রহমানদের। তবে প্রধানমন্ত্রী বৈঠক থাকার কারণে সেই বৈঠকে তারা যোগ দিতে পারছেন না। পরবর্তী সময় মুখ্যমন্ত্রী সময় দিলে তার কাছে একই আবেদন জানাবেন বলে সূত্রের খবর। এদিকে আজকের বৈঠকে ৪০ বছরের বেশি বয়স্ক সংসদদের নিয়মিত হেলথ চেকআপ এবং যোগা করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি নিজেদের এলাকায় উন্নয়নের কি ভাবনা রয়েছে সেই প্রস্তাব জমা দিতে বলেছেন
প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে উন্নয়নের কাজের সঙ্গে সাংসদদের সক্রিয়ভাবে যুক্ত হতে হবে। এই বৈঠকে বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী প্রধানমন্ত্রীকে জানান যে এমপি ফান্ডে যে 5 কোটি টাকা দেওয়া হয় সেখানে 18% জিএসটি কেটে দেওয়া হয়। মানুষের জন্য কাজের টাকাতেও জিএসটি কেটে দেওয়া হচ্ছে। তিনি আবেদন করেছেন এই বিষয়ে বিবেচনা করতে।